সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। 1 চামচ গ্লুকোজে পেঁপের আঠার ফোঁটা ফেলে আমাকে খাওয়াতো মা। কোনো কোনো দিন আবার কুমারেশ কিংবা কালমেঘের বড়ি, বেল পোড়া, বেলের মোরব্বা কিংবা চুনের পানি, এইসবও চলত। ঘুম থেকে উঠে সকালে খালি পেটে খেতে হতো। পোকা, এই ছিল আমার ডাকনাম, কেনারাম বাবুর দেওয়া নাম। তিনি ছিলেন আব্বার বন্ধু, আমরা ডাকতাম কাকা। কেনারাম বাবুকে নিয়ে একটা ছড়া প্রচলিত ছিল। কেনারাম কিনে আনে, তুলারাম তুলে রাখে, ফেলারাম ফেলে দেয়, বেচারাম বেচে দেয়। কেনারাম কাকাই জানেন আমার নাম কেন পোকা দিয়েছিলেন। পোকা, পোকা, পোকা আছিস, এই বলে তিনি হাঁকডাক শুরু করে দিতেন। আমি বেরুলে বলতেন, হ্যাঁ যা, জুতো পায়ে দিয়ে আয়। কেনারাম কাকা আমার হাত ধরে হাতিপুকুরের দিকে যেতেন। হাতিপুকুরের গোটা এলাকাটা বিশাল বিশাল রেইন ট্রিতে ঘেরা ছিল, আর ছিল গুলমোড়। গাছগুলোর নাম তার মুখ থেকেই শোনা। গাছগাছটার কত নাম যে মুখস্থ হয়ে গিয়েছিল। এখানে সেখানে বড় বড় গাছের ছায়ায় বিছিয়ে থাকত তেঁতুলের মতো শুকনো ফল। সেগুলো গরু ছাগলের খুব পছন্দের ছিল। হাতিপুকুরের ঠিক মাঝখানে ঢিপির মতো দ্বীপ, লোহার সাঁকো পেরিয়ে সেখানে যেতে হতো। ঢিপির চূড়ায় গোল চবুতারার নিচে বেদি ছিল, সেখানে আমরা বসতাম। ওখানে বসে বসে দ্বীপের গায়ের এক একটা গাছের দিকে আঙুল তুলে কেনারাম কাকা বলতেন, ওই যে গন্ধরাজের মতো যেটা দেখছিস, ওটা হলো গিয়ে তোর হিং গাছ। আর ওই যে পামের পাতার মতো যেটা, ওটা হচ্ছে গিয়ে তোর সাবুদানার গাছ। ফেরার পথে বলতেন, কি খাবি, পান্তুয়া না রসগোল্লা? বলতাম, রসমঞ্জরি। ওই সময় কোনো একটা ব্যাপার নিয়ে আব্বার সঙ্গে তার অবনিবনা চলছিল। কথাবার্তা বন্ধ ছিল দুজনের। পরে অবশ্য সব মিটে যায়। মাঝে মাঝে ইরানি জিপসিদের তাঁবু পড়ত হাতিপুকুরের পাড়ে। কুচিওয়ালা ঘাগরা পরা লম্বা লম্বা বেনি ঝোলানো মেয়েরা মাথায় ফুল তোলা রুমাল বেঁধে কালো সুতোর দড়ি পাকাত। ছুরি, কাঁচি, নানা রঙের পাথর আর মাথার চুলের গুছি, এইসব নিয়ে তারা ঝাঁঝা দুপুরে বাড়িতে বাড়িতে ঘুরত। মনে আছে একদিন ভর দুপুরে মাথায় রুমাল জড়ানো এক জিপসি মেয়ে কিভাবে আমাদের ভয় দেখিয়েছিল। জামার ভেতর রঙিন পুঁতির মালা বের করে ফিসফিসিয়ে মেয়ে লোকটি মাকে বললে, বহুত কিমতি, বহুত বহুত কিমতি, সস্তে মে দেতা, লেলো লেলো। মার কোনো উৎসাহ না দেখে সে আবার বললে, কিসি কো বলনা মত, সির্ফ 10 রুপয়া, লেও। মার দরজা বন্ধ করার উদ্যোগ দেখে সে ফস করে কোমরে গোজা ছুরি বের করলে। ভয় তো আমাদের হাতে পায়ে খিল ধরা অবস্থা। সেই পুঁতির মালা শেষ পর্যন্ত মাকে নিতে হয়েছিল। আরেকবার আরেকটা কাণ্ড হয়েছিল। হঠাৎ এক দুপুরে সে হাজির চিমটেওয়ালা এক সাধু, সারা গায়ে ছাই মাখা, মাথায় গিট বাঁধা খোপা। বললে, মানস সরোবর থেকে আসলাম। মা একটা আধুলি দিলে আমার হাতে, বললে, যা দিয়ে আয়। সাধু বললে, আমি ভিক্ষে নিই না। মা জিজ্ঞেস করলে, তাহলে আপনি কি চান? তোর ঘরে একটা সিন্দুক আছে না কাঠের? মা আমতা আমতা করে বললে, আছে, আমরা তাতে লেপ তোষক রাখি। হ্যাঁ জানি জানি, সবই জানি, না জানলে আর বলছি কিভাবে, তুই একটা বোকা। সাধু হেসে বললে, লেপ তোষক দিয়ে ওটাকে ভরিয়ে রেখেছিস, আমি ইচ্ছে করলে তোর ওই সিন্দুকটাকে টাকায় ভরে দিতে পারি। সব শুনে মা হাঁ হয়ে গিয়েছিল। শুধু একটা ফুঁ, যে টাকায় ফুঁ দেব
সেটা 1,00,000 গুণ বেড়ে যাবে। কুড়িয়ে বাড়িয়ে গুচ্ছে নোট এনে মা সামনে ধরে। ফুঁ দেবার পর সাধু বললে, গোপন রাখবি কথাটা, বলবি না কাউকে। রাত ঠিক 2টোর সময় টাকায় ভরে যাবে সিন্দুক। মেঝের উপর টাকাগুলোকে ছড়িয়ে দিয়ে 2 হাতে ঘেঁটে দিলে সাধু। কিন্তু সেরকম কিছু ঘটেনি। রাতে বারবার উঠে মার সিন্দুক খোলাখুলি দেখে বাবা সম্ভবত কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। বললে, আসলটা গুনে দেখো। সেই হিসেব মার নিজেরও জানা ছিল না। কৌটো কাটা, বিছানার তলা, বাক্স, শাড়ির ভাঁজ এইসব হাতড়ে যেখানে যা পেয়েছিল তাই হাজির করেছিল সাধুর সামনে। তবে বহু টাকাই যে হাত সাফাই হয়ে খোয়া গিয়েছিল তা ধরতে কোনো অসুবিধে হয়নি। মাকে ঠকানো খুব সহজ ব্যাপার ছিল, কেঁদে পড়লেই হলো। চাল ডাল, পুরনো কাপড়, আলুটা পেঁয়াজটা বিলানো এসব তো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। খুব সহজেই মানুষের মুখের কথা বিশ্বাস করে ফেলত মা। এভাবে প্রায়ই একে তাকে বাড়িতে আশ্রয় দিত। তারপর 2-4 দিন যেতে না যেতেই দেখা যেত এটা ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যথারীতি নতুন মানুষটিও উধাও। আমরাও নানা রকমে মাকে ঠকাতাম। টিপু ভাইজান ও মণি ভাইজান যোগ সাজস করে প্রায় বোকা বানাতো মাকে। অনেক সময় রানী বুবু বুঝতে পেরে সব ফাঁস করে দিত মার কাছে। ঝগড়া ফ্যাসাদ কম হয়নি এসব নিয়ে। এইরকম কত কি। শীতকালের সকালে মাঝে মাঝে পুকুরের কোণে জোড়া কুল গাছের তলায় মাদুর পেতে আসন গেড়ে বসে দুলে দুলে রিডিং পড়তো সবাই পাল্লা দিয়ে। আব্বা ডুবে থাকতো ডিকশনারির ভেতর। কোনো কোনো দিন আবার বসে মটরশুঁটি ছিলত। ছোলা হয়ে গেলে বলতো, পোকা যাও, তোমার মাকে দিয়ে এসো, আর কিছু ছোলার থাকলে তাও নিয়ে আসবে। কুলগাছ তলায় বসেই দুধ, মুড়ি, থিন অ্যারারুট বিস্কুট এইসব খাওয়া চলত। তখনও বইপত্তর ছুঁইনি। মাঝে মাঝে কেবল স্লেট পেন্সিল নিয়ে মাছ আর হিজিবিজি কাগাবগা আঁকি। আমাদের একপাশে ছিল কলকাতার বাবুদের বিশাল বাগান, নন্দনকানন। বাগান দেখাশোনার জন্যে কুড়ে ঘর তুলে বসবাস করত সাঁওতালরা। ওদের ডাকতে হতো সর্দার বলে। কাঠবিল্লির ওপর ওদের ছিল ভারী লোভ। চোখে পড়লে আর রক্ষে নেই, ঘচাং করে তীর মেরে তাকে মাটিতে ফেলবে। মাঝে মাঝে দেখা যেত তারা দল বেঁধে শিকার থেকে ফিরছে। কাঁধের বাসে ঝোলানো বুনো শুয়োর, বন বিড়াল আর কাঠবিল্লি। ওদের কুকুরগুলো ছিল বেজায় রাগী। আমাদের আশু চাচাও একজন ডাকসাইটে শিকারী ছিলেন। সাঁওতালদের নিয়ে তিনি বছরে 2-1 বার শিকারে বেরুতেন। খোলা জিপগাড়ির মাথায় বাঘ শুইয়ে বল্লমধারী সাঁওতালদের নিয়ে তিনি সবগুলো রাস্তায় চক্কর দিতেন। বিশেষ করে এসডিও আর মুন্সেফ সাহেবের কুঠির সামনে পৌঁছানোর পর সাঁওতালদের হই হই রই রই আরও বেড়ে যেত। হরিতলার মোড়ে এলে কিছুক্ষণের জন্যে গাড়ি থামাতেন। তারপর যখন দেখতে না দেখতে মাছির মতো চারপাশে চাক বাঁধাতো মানুষজন, তখন ব্যস্ত হয়ে বলতেন, আহ, কি মুশকিল, ভিড় ছাড়ো, ভিড় ছাড়ো, কি এমন দেখার আছে? হরিতলায় একটা টিউবওয়েল ছিল। উড়ে নটবরকে প্রায় সারাদিনই দেখা যেত কল পাম্প করতে। অনেক বাড়িতেই সে সময় টিউবওয়েল ছিল না। তার কাজ ছিল গালের একপাশে পানের ঢিবলে গুঁজে বাঁকে করে বাড়ি বাড়িতে পানি পৌঁছে দেয়া। সে বেচারা ছিল ভারী ভালো মানুষ। ভালো মানুষ পেয়ে অনেকেই তার পেছনে লেগে থাকত। আমাদের মণি ভাই যেন তাদের ভেতরে একজন। নটবর উড়েকে দেখলেই সে ধক্কা মারিবি, তঙ্কা মারিবি কাই বলে চিৎকার করে দৌড়ে একদিকে পালিয়ে যেত। সবকিছু ছিল থিতানো, কোথাও কোনো কোলাহল নেই, উপদ্রব নেই। থাকলেও সব বোঝার মতো বয়স তখনও হয়নি। দিনে দিনে একটু একটু করে রাস্তাগুলো চোখের সামনে বড় হয়। আলো বাতাসের ভেতর নানা রঙের পালক ভেসে বেড়ায়। জানা হয়ে যায় অনেক বাড়ি, তাদের নাম: দত্তবাড়ি, মিত্তির বাড়ি, ঘোষাল বাড়ি, বোস বাড়ি, গোদবুড়ির বাড়ি, করিমন বিবির বাড়ি। এইসবই ততদিনে চেনা হয়ে গেছে।
মাঝে মাঝে আমরা থলে নিয়ে করিমন বিবির জঙ্গলে ডোবা বাগানে গিয়ে হাজির হতাম। তার বাড়ির কাশির পেয়ারা ওই অঞ্চলে আমাদের জন্মাবার বহু আগে থেকেই বিখ্যাত ছিল। হাঁকডাক শুনে এক চালা মাটির ঘরের ভেতর থেকে ছেঁড়া ধুত্থুরি মার্কা কাঁথা গায়ে জড়িয়ে থক খক করে কাশতে কাশতে বেরিয়ে আসতো বুড়ি। বলতো, হে কি চাই গো কোকারা, এমন হুমদাম নাচিয়েছ কেন? পেয়ারার কথা শুনে বলতো, আগে দেখেনি পয়সা কত এনেছ, দাও। প্রতিবারই বরাদ্দ ছিল সিকি। কাঁপা কাঁপা হাতে পয়সা নিয়ে বলতো, না বাপু, এত কমে কিভাবে দিব না দেখিনি। তা কোন বাড়ির ছেনে গো তোমরা? শোনার পর বলতো, এচো যেখন ফেরাবো না, মাকে বোনো, এরপর থেকে 1 টাকার কমে আমি পেয়ারা দিতে পারবো না। প্রতিবারই এরকম হতো। বুড়ির কেউ ছিল না, ছানি পড়েছিল 2 চোখে। 2-3 গন্ডা পেয়ারার নাম করে মণি ভাইজান থলে ভরে পেয়ারা পেড়ে নিত। বুড়ির আন্দাজ ছিল সাংঘাতিক। এরকম আরও একজন ছিল, গিরিবালা। মুখময় তার গুটি বসন্তের দাগ। মাঝে মাঝে আমরা তার 5 ফরমাস খেটে দিতাম। চলাফেরার তেমন ক্ষমতা ছিল না বুড়ির। আমাদের কাউকে দেখলে মাঝে মাঝে ডেকে বলতো, ও ড্যাবরা চোখো খোকা, আমারে পেচোর দোকান থেকে 1 পয়সার ইসবগুলের ভুসি এনে দিবি বাবা। কোদাল দেঁতো, খ্যাংরা কাঠি, দেঁতো মানিক, লগি ঠেঙো, পেতনি চোষা, কোমর ভাঙা, হুপো, এইভাবে এক একজনকে এক এক নামে ডাকতো বুড়ি। আমাকে বলতো, হ্যাঁ রে ড্যাবরা চোখো, বে করবি আমারে, তোরে আমার ভারী পছন্দ। গিরিবালাকে আমরা নাম ধরেই ডাকতাম। বলতাম, গিরিবালা, ও গিরিবালা। ভেতর থেকে বুড়ি বলতো, গিরিবালা মরেছে। মণি ভাইজান বলতো, শ্মশানে যাবি? তোর সঙ্গে সমরণে যাব, নিবি? বছরে একবার একটা অন্ধ ফকির আসতো, ফেদু, দেশ ফরিদপুর। তার নাম করে ফেতরার পয়সা তোলা থাকত। সে এসে 1 রাত থেকে যেত। আমরা তার কাছে নানান রকমের গল্প শুনতাম। সে বলতো ভূত ধরার মন্ত্র জানে, বলতো বড়শিতে কাঁচা মাছ গেঁথে বাঁশের ছিপ দিয়ে সে নাকি একসময় ধাড়ি ধাড়ি ভূত ধরেছে। তার ঝোলায় একটা রাক্ষসের শিং ছিল। তার ভেতরে খুচরো পয়সা ভরে মুখে ছিপিয়ে এঁটে রাখত। একটা কৌটোয় সুগন্ধি কবিরাজি বড়ি ভরা থাকত। কাশির দোষ থাকায় সে ওই বড়ি গালে রাখত। চাইলে একটার বেশি কখনোই দিত না। একবার মণি ভাইজান ফেদুর কৌটোর সব বড়ি বেমালুম সাবার করে দিয়েছিল। ছোলা ভাজা, মটর ভাজা কিংবা আখ চিবুতে চিবুতে গিরিবালার দরজার সামনে দাঁড়িয়ে মণি ভাইজান ডাকত, গিরিবালা, ও গিরিবালা। গিরিবালা গলা চড়িয়ে জিজ্ঞেস করত, কে রে? মণি ভাইজান বলতো, আমি তোর বর, মণি। ওরে আমার ধম্মপুত্র রে, মটর ভাজা এনেছি, খাবি? মন খারাপ থাকলে এক একদিন হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিত। অকারণেও অনেক সময় তাকে এইভাবে পা ছড়িয়ে বসে কপাল ঠুকে বিলাপ করে কাঁদতে দেখা যেত। মণি ভাইজান তখন বলবে, দেখো দেখো কি সুন্দর বুড়ির গানের গলা, মর আবাগির বেটা, মর, তোর ওলা উঠো হোক, জিভ খসে পড়ুক। গিরিবালা সুর করে এসব জুড়লে মণি ভাইজান পকেট থেকে ভেলি গুড়ের প্যাকেট বের করে তার হাতে দিত। মণি ভাইজানের অভ্যেস ছিল চাল, তেল, চিনি সকলের অগোচরে বাড়ি থেকে সরানো। গিরিবালা খুব খুশি হলে মণি ভাইজানের গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, সোনা, মানিক, রাত চক্কতি হ বাপ, রাজ কপালে হ বাপ, আমার মতো ফুটো কপালে যেন কেউ না হয়।
তিনকুলে কেউ ছিল না বুড়ির। একটা পলেস্তারা খসা দোতলা বাড়ির কোণের ঘর আগলে কিভাবে যে পড়ে থাকত। উঠোনময় ছিল জঙ্গল। উঠোনের পাঁচিলের গা ঘেঁষে একটা কাঁঠাল গাছ। সেখানে আস্তানা ছিল তক্ষকের। মাঝে মাঝে তক্ষকটা যখন ডেকে উঠত, তখন গোটা উঠোন ঘেঁষা বাড়িটা কেমন যেন হা হা করে উঠত সব কিছু। উঠোনের জঙ্গলের ভেতর রাশি রাশি তারার মতো ফুটে থাকত করমচা। সিঁড়ির গা ছুঁয়েছিল গাঁদা, দোপাটি আর সন্ধ্যামণির ঝোপ। আপনা আপনিই হতো এসব। গিরিবালা উঠোনের জঙ্গলের দিকে আঙুল বাড়িয়ে মাঝে মাঝে মণি ভাইজানকে বলতো, রাতের বেলায় কারা যেন হেথায় আসে, ফিসফাস করে কথা কয়। তোর ঘাড় মটকাবে একদিন, দেখিস। বুড়ি বলতো, ওরা সব আমার আপনজন। একদিন তো এরা সব এ বাড়িতেই ছিল। বাড়ির মায়া, সে কি কেউ কখনো ত্যাগ করতে পারে রে? বড় মায়া। দেখ না, দাঁতে দড়ি দিয়ে কেমনে পড়ে রইলুম, সে তো ওই মায়ার জন্যেই। কলুদের মেয়েরা গিরিবালার বাড়ির সবগুলো দেয়ালে ঘুঁটে দিয়ে রাখত। কার বারণ কে শোনে? একে ছানি পড়া চোখ, তাই হাড় জিরজিরে। এমন কেউ নেই যে তার হয়ে দুটো কথা বলে। ঘরের দেয়াল, বারান্দার গা, পাঁচিলের গা কোথাও বাদ রাখত না। মনে হতো গোটা বাড়িটাই ঘুঁটের তৈরি। কলুদের মেয়েরা ছিল ভারী মুখ ফোড়া। চোপার জোর আর গলাবাজিতে তাদের সঙ্গে কেউ পেরে উঠত না। খুব ছোট থাকতেই মেয়েগুলোর বিয়ে হয়ে যেত। গিরিবালার সঙ্গে প্রায়ই এটা ওটা নিয়ে ওদের ঝগড়া লাগত। শেষ পর্যন্ত ঠ্যাং ছড়িয়ে বসে কপালে করাঘাত করতে শুরু করত বুড়ি। আর সাপমন্যি সে তো আছেই। আমাদের বাড়িতেই ঘুঁটের দরকার হতো। মণি ভাইজান পয়সা নিজের পকেটে রেখে গিরিবালার দেয়াল থেকে থলে ভরে ঘুঁটে আনত। একবার ব্যাপারটা আমি দেখে ফেলি। মণি ভাইজান বলেছিল, বলবি না কাউকে, তোকে ভাগ দেব। বলার সাহস আমার এমনিতেই ছিল না। তবু নানাভাবে মণি ভাইজান এটা সেটা ভাগ দিত। যেদিন পরোটা আর ডিম হতো সকালে, আমি আগেই ডিম খেয়ে ফেলতাম। মণি ভাইজান নিজের ভাগ থেকে আমাকে ধার দিত। এইভাবে মাছ, গোশত থেকে শুরু করে সব কিছুই ধার দিত খাবার সময়। ঝগড়া বাঁধলেই বলতো, এক্ষুনি সব ফেরত চাই। অবশ্যই আমাকে কখনো শোধ দিতে হয়নি সেসব। মণি ভাইজান বাক্সের তালা খোলার মন্ত্র জানত। টিনের ফলা লাগানো তীর ছুঁড়ে গাছ থেকে এঁচড় পারতে পারত। পুকুরে নেমে পাল্লা দিয়ে টিপু ভাইজানের সঙ্গে সাঁতার কাটত। ডুব সাঁতারে কারো সাধ্যে ছিল না তার সঙ্গে পেরে ওঠা। পোকাটা একটা ভ্যাবলা, এই ছিল মণি ভাইজানের ধারণা। মণি ভাইজানের সামনে পড়ে গেলে সব সময় একদিকে কেটে পড়বার তাল করত পানু। মণি ভাইজান ধরে ফেলে বলতো, এই টিনজার মানে কি? পানু আমতা আমতা করে বলতো, টাঁচা। টিনচার মানে কি? টাচা। ম্যাপো মানে কি? পোপা। তখন মণি ভাইজান বলতো, প্যান্ট খোল হারামজাদা, প্যান্ট খোল। পানু বোতাম খুলে প্যান্টটা ছেড়ে দিত। এইবার গুনে গুনে 13 বার কান ধরে উঠবস কর, দম ছাড়বি না খবরদার। পানু তাই করত। এরকম অদ্ভুত অদ্ভুত সব খেয়াল ছিল মণি ভাইজানের। ঘোষালদের ছেলে গনু একবার কুল চুরি করতে গিয়ে ধরা পড়ে। সেই থেকে গনুকে দেখলেই মণি ভাইজান বলতো, এই পা টেপ, মুন্ডু ছাতুছানা করে দেব তোর। গনু বসে বসে পা টিপে দিত মণি ভাইজানের। আর মণি ভাইজান গান ধরত, আয় বাঁধি আয় বেগম হবি, আমি খোয়াব দেখেছি, আমি পেখম মেলেছি, আমি সজ্জা করেছি। মণি ভাইজানের সঙ্গে আমি মাঝে মাঝে হাতিপুকুরের পাড়ে যেতাম। মণি ভাইজান বলতো, ওই কোর্ট বাড়িতে যাবার একটা গোপন সুড়ঙ্গ আছে পানির তলায়, সুড়ঙ্গটা বের করতে হবে। ওই গোল বাড়িটার নিচে কি আছে জানিস পোকা? ওয়ারেন হেস্টিংসের গুপ্তধন। বড় হলে তার কথা জানতে পারবি।
মাঝে মাঝে হাত করা পড়া কয়েদির পালকে কোমরে দড়ি বেঁধে কোর্টে নেওয়া হতো। মণি ভাইজান তখন রাস্তার ধার থেকে চেঁচিয়ে বলতো, এই যে জামাই বাবারা, জিলিপি খাবে। চোখে পড়লে এইসব ব্যাপার নিয়ে টিপু ভাইজান অভিযোগ তুলত। আব্বাকে দেখতাম বকাঝকা করতে। এমন ঘটলে মণি ভাইজান রেগে গিয়ে টিপু ভাইজানকে বলতো, দাঁড়া, তোর লাগালাগি আমি বার করছি, সব্বাইকে বলে দেব তোর নাম দুদু। টিপু ভাইজানের ডাকনাম ছিল দুদু, আমাদের নানিমার দেয়া নাম। এই নাম ধরে অনেকেই তাকে খেপাতো বলে শেষ পর্যন্ত সেটা বাতিল হয়ে যায়। এই নামটার ব্যাপারেই টিপু ভাইজানের বোধহয় ভেতরে ভেতরে একটা ভয় ছিল। বাধ্য হয়ে মণি ভাইজানের সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে হতো। বোঝাপড়া মানে কিছু না কিছু একটা ঘুষ দিয়ে তবে রফা। প্রতি বছরই রথের মেলা থেকে কিছু না কিছু চারা অথবা কলম কেনা হতো। আব্বা আমাদের সকলের ভেতরে সেগুলো ভাগ করে দিত। ভারী সুন্দর ধরেছিল হাতের একটা ফলসা গাছ। পুটির গাছ থেকে শিখে আমিও ওই গাছটার সঙ্গে কথা বলতাম। গাছটা উত্তর দিত না ঠিকই, কিন্তু জন্তুর কানের মতো চওড়া চওড়া পাতা নেড়ে খুব মনোযোগ দিয়ে সব শুনত। টিপু ভাইজানের লাগানো গোলাপজাম গাছের মাথায় একদিন সকালে দেখা গেল একটা খোলা পিঠে ঝুলছে, হুলস্থুল কাণ্ড। কিন্তু পিঠেটি আমাদের কারও ভাগ্যে জোটেনি। একটা হনুমান দেখতে পেয়ে লাফ দিয়ে এসে সেটাকে ছিঁড়ে নিয়ে গালে পড়ে। এই নিয়ে মণি ভাইজানের একটা গান ছিল, বীর হনুমান লাফ দিয়েছে, বাঁচবে না বাঁচবে না। কিছুদিন যেতে না যেতেই দেখা গেল গোটা তিনেক পিঠে ধরেছে গাছে। টিপু ভাইজানকে তখন মণি ভাইজান বললে, তোকে ভুল করে গোলাপজাম গাছের চারা মনে করে খোলা পিঠের চারাই দিয়ে দিয়েছে। টিপু ভাইজান বলেছিল, হতেও পারে, অসম্ভব কিছু নয়। এই নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। গল্পটা রটে গিয়েছিল মধ্যমগ্রাম কি কাজীপাড়া পর্যন্ত। টিপু ভাইজানকে দেখলে দুর্গাদাস বাবু ঠাট্টা করে বলতো, ও টিপু, পিঠে বেচবে? কত করে নেবে জোড়া? কেউ বা জিজ্ঞেস করত, তোমার পিঠে গাছের ডালের তক্তা কেমন গো, মজবুত তো? আমার একটা জল চৌকি দরকার। টিপু ভাইজান খুব বেশি একটা মেলামেশা করতো না কারো সঙ্গে। তার স্বভাবও ছিল কিছুটা মুখচোরা গোছের। স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল, এই ছিল তার সীমানা। দুপুরে মা যখন কাঁথা সেলাই করতে বসত, তখন রানী বুবু তাকে সাহায্য করত। মা যখন নতুন কাঁথা পারত, তখন আমিও ধারে কাছে থাকতাম। ওটা বোধহয় একটা নেশা ছিল মার। শুয়ে সুতো পরিয়ে দেওয়া, ঝোল চেকে নুন হয়েছে কিনা বলা, একটা কঞ্চি হাতে করে বসে বসে রোদে দেয়া আচার পাহারা দেওয়া, আমার কাজ তো ছিল এই সবই। পাড় জুড়ে জুড়ে বড় সুন্দর একটা দস্তরখানা তৈরি করেছিল মা। মণি ভাইজান বলতো, ওটা রেখে দাও, আমার বউ আসলে দিও। মাঝে মাঝে দূরসম্পর্কের এক নানা আসতেন আমাদের বাড়িতে। সবাই বলতো তার মাথায় নাকি ছিট। স্বদেশী আন্দোলনের সময় তিনি ইংরেজের চাকরি ছেড়ে বইয়ের ব্যবসা খুলেছিলেন। তবে সে ব্যবসা তার চলেনি। পরে স্কুলে মাস্টারি করতেন। আমরা যখন তাকে দেখি, তখন তার ঝরঝরে অবস্থা। তার কোটের পকেটে পিঁপড়ে আর তেলাপোকার বাস ছিল। পকেটে চিনি রাখতেন, মাঝে মাঝে কাঁকড় বিছিয়েও রাখতেন তিনি পকেটে। পিঁপড়েগুলো ছিল তার পোষা, কখনো শুনিনি তাকে কামড়েছে। কামড়ায় না? কেন কামড়াবে? আমি তো ওদের কামড়াইনি। বলতেন, আল্লাহ তাআলার জীব সব এক। বলতেন, ময়ে মুসলমান, ময়ে মুর্দ ফরাস, ময়ে মুচি, সব সমান। তার কোলে যখন আমাদের রানী বুবুর বিড়াল কুন্তি লাফ মেরে উঠে বসত, তিনি বলতেন, বড় আদর চায় এরা, এরা আদর ভালোবাসে, সবাই আদর ভালোবাসে। সিনেমার সন্ধ্যারানী বলতে অজ্ঞান ছিলেন। বলতেন, আমি ওকে বিয়ে করব, বড় ভালো মেয়ে, বড় ভালো মেয়ে। আহা,
কি মায়া। মণি ভাইজান বলতো, নানা ভাই, আজ তোমার সেই সন্ধ্যারানী আসবে। নানা বলতেন, সত্যি? বিকেলে দেখো, আমি তোমার কথা বলেছি। বিকেলে এক হাত ঘোমটা টেনে দরজার সামনে যে এসে দাঁড়ালো, নানা ভাই প্রথমে তাকে চিনতে পারেননি। কেমন একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রথমটায়। অবশ্য পরে ধরতে পেরেছিলেন। ওলটানো ছাতা ধরে তাড়া করেছিলেন তিনি শাড়ি জড়ানো মণি ভাইজানকে, সেই বড় রাস্তা পর্যন্ত। কত কি যে হতো। রানীবুবুর ক্লাসের মেয়েরা অনেকেই আসতো আমাদের বাড়িতে। ছবি, তরু, রমা, রানু, বেলা, শিবানী, আরও অনেকে। তারা সবাই ছিল চৌধুরী পাড়ার মেয়ে। দক্ষিণ পাড়ার মানুষজনের ছোঁয়াছুঁয়ির ভয়টা একটু বেশিই ছিল। তারা গা বাঁচিয়ে চলত সব সময়। তারা আমাদের বলতো মোচনমান। গলায় গলায় ভাব ছিল ছবিদির সঙ্গে। ছবিদিকেও খ্যাপাতো মণি ভাইজান। বড় ক ধ জ বললেই ছবিদি চটে যেত। চটলে মণি ভাইজানকে বলতো গুন্ডা। মণি ভাইজান বলতো গুন্ডি। তোর কোনো লাজ লজ্জা নেই? মেয়েদের পেছনে লাগিস কেন? এই বলে বকাবকি করত মা। ওরা এত গুজগুজ করে কেন? তাতে তোর কি? তোর কি দরকার এসব দেখার? ছবিদি আমাকে খুব ভালোবাসতো। কত জল ছবি যে আমি তার কাছ থেকে পেয়েছিলাম। একবার বইয়ের মলাটে এঁকে দিয়েছিল একটা রাজহাঁস। সে কি তার গর্বিত ভঙ্গি! আমি সেটা খুব যত্ন করে 4টে ভাঁজ ফেলে তোশকের তলায় রেখে দিয়েছিলাম। তোশকের তলায় দেশলাইয়ের বাক্সের ভেতর পুড়ে টিকটিকির ডিম ফুটিয়ে বাচ্চা তোলাও ছিল একটা খেলা। ছবিটি মিত্তির বাড়ির মেয়ে। তার বাবা শিবশঙ্কর মিত্তির ছিলেন নামকরা উকিল। রানীবুবুর সঙ্গে প্রায়ই মিত্তির বাড়িতে যেতাম আমি। ছবিদির ঘরের দেয়ালের তাকে ছোট দুটো কাচের বয়ামে কুঁচ সাজানো থাকত। একটায় লাল কুঁচ, অপরটায় লালের মাথায় ছোট্ট কালো ফোঁটা। ফাঁক পেয়ে একবার বেশ কিছু কুঁচ বের করে নিয়েছিলাম। ঘরে ফিরে শিশিতে ভরে সেই কুঁচগুলো আমি তোশকের তলায় রেখে দিয়েছিলাম। ছবিদির বাড়ি থেকে আমি আরও একটি বস্তু সংগ্রহ করেছিলাম। সেটি একটি রাক্ষসের ছবি। মোটা একটি বইয়ের ভেতর থেকে রঙিন পাতাটি খসিয়ে নিয়ে বইটি যথাস্থানে আবার রেখে দিয়েছিলাম। ফেদুর ঝোলার ভেতরের কালো কুচকুচে শিঙের সঙ্গে ছবির রাক্ষসের শিঙের বেশ মিল ছিল। কুঁচের কথা যেভাবেই হোক ছবিদি জেনে গিয়েছিল। একদিন বললে, পোকা, তোকে আমি ভালো জানতাম। কিছু না বুঝে আমি তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ছবিদি বললে, আমি কি দিতাম না? চাইলেই তো পারতিস। মনিদার পাল্লায় পড়ে তুইও নষ্ট হয়ে যাচ্ছিস। কুঁচ ভরা ছোট্ট একটা বয়াম দিয়ে দিয়েছিল ছবিদি, আমার মনে আছে। একদিন সকলে মিলে আমাদের বাগানে চড়ুই ভাতি করলে। সেদিন সকলে শখ করে শাড়ি পরেছিল। মণি ভাইজান চোখ মোটকে ছবিদিকে বললে, স্টাইল। সে কি কান্না ছবিদির! ছোট লোক, ছোট লোক! রানীবুবু ছুটে গিয়ে তখনকার তখনই মাকে বলে দিয়েছিল, রাখ, তোর বজ্জাতিপনা আমি বের করছি। এই বলে হাতে কাঠের বেলুন নিয়ে মা সেই কহিতুর আম গাছের গোড়া অবধি মণি ভাইজানকে তাড়া করেছিল। সেসব কত কথা, ইচ্ছে করলেও এখন আর সব মনে পড়ে না। কত কথা, কত চার ভাঁজ করা ছবি, দেশিরা কাজ, লাল কুঁচ, কত সকাল দুপুর বিকেল বোকার মতো হারিয়ে ফেলেছে পোকা। কখনো মনে হয়নি একদিন সব কিছুরই আবার খোঁজ পড়বে নতুন করে। বড় অবহেলা ছিল পোকার, বড় অবহেলা। অযত্ন আর হেলা ফেলায় কত কিছুই যে সে হারিয়ে ফেলেছে। জিঞ্জার এখন গানের মতো বাজে, হিঞ্জার এখন বুকের ভেতরে নিরবচ্ছিন্ন শব্দ তোলে। হু হু বাতাসের গায়ে নকশা তোলা ফুলের মতো অবিরল আকুলতা। পোকার বুকের ভেতরের ফাঁকা দালান কোঠা গুম গুম করে বাজে। পোকা তুই মর, পোকা তুই মর।
যা কিছু নিঃশব্দ, যা কিছু শব্দময়, যা কিছু দৃষ্টিগোচর, দৃশ্যাতীত, সব কিছু একজোট হয়ে হাত ধরাধরি করে ঘিরে ধরে। অদ্ভুত এক বাজনার তালে তালে আস্ত একটি রাত মোমের মতো গলে পড়ে। জিঞ্জার হিঞ্জার, জিঞ্জার গিঞ্জার, জিঞ্জার হিঞ্জার। পোকা শোনে, শুনতে পায়। পোকা পোকা হয়ে যায়।